আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শফিকুল ইসলাম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। ১.৫ বছর পর মুক্তি পেলেন মাওলানা কালিম সিদ্দিকী। এবার জানিয়ে দেব নির্বাচন নিয়ে ঢাকার পদক্ষেপে যা বলল ওয়াশিংটন। এদিকে পাকিস্তানের সেনা উগ্রবাদী সংঘর্ষ নিহত নয়। খালেদা জিয়ার বাসায় ফেরার সিদ্ধান্ত জানা যাবে রাতে। ইসরায়েলের ধ্বংস অতি নিকটবর্তী, প্রতিরোধী মুক্তির একমাত্র পথ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির বৈঠকে কথা বলেন তিনি। সর্বশেষ জানিয়ে দেব অগ্নিগর্ভ মণিপুরে দেখামাত্র গোলের নির্দেশ, কারফিউ বন্ধ মোবাইল ইন্টারনেট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। এখন বিস্তারিত। ১.৫ বছর পর মুক্তি পেলেন মাওলানা কালিম সিদ্দিকী। ১.৫ বছর কারাভোগের পর জেল থেকে মুক্তি পেয়েছেন ভারতের প্রখ্যাত আলেম মাওলানা কালিম সিদ্দিকী। বুধবার রাতে লখনৌ কারাগার থেকে মুক্তি পান তিনি। গত ৫ এপ্রিল এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ তাকে জামিন দেয়। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর ভারত পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াড মাওলানা কালিম সিদ্দিকীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ আনা হয়েছিল। যদিও এসব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন ভারতীয় মুসলিম নেতারা। অভিযোগে বলা হয়েছিল মাওলানা কালিম সিদ্দিকী অন্তত ১,০০০ মানুষকে জোরপূর্বক ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের আড়ালে তিনি এসব কাজ করে থাকেন। এক্ষেত্রে বাহির থেকেও সহযোগিতা পান তিনি। এ অভিযোগে ২০২১ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত উত্তরপ্রদেশের রাজ্য জুড়ে ১৬ জনকে গ্রেফতার করেছিল ভারত পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াড। রাজ্য সরকারের একজন আইনজীবী বলেছেন, সমতার ভিত্তিতে মাওলানা কালিম সিদ্দিকীর জামিন মঞ্জুর করা হয়েছিল। যেহেতু মামলার একজন সহ অভিযুক্ত ইরফান শেখকে সম্প্রতি সুপ্রিম কোর্ট জামিন দিয়েছেন। প্রসঙ্গত, মাওলানা কালিম সিদ্দিকী ভারতের বিখ্যাত আলেম ও মুসলিম ধর্ম প্রচারক। দেশটির হাজার হাজার অমুসলিম বিভিন্ন সময় তার আলোচনা ও প্রচেষ্টায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বাবরি মসজিদ ধ্বংসের কাজে জড়িত সহ বিভিন্ন মুসলমানদের ওপর নির্যাতনকারী বহু অমুসলিমও তার হাতে ইসলাম গ্রহণ করেন। নির্বাচন নিয়ে ঢাকার পদক্ষেপে যা বলল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত হয়েছে নবম বাংলাদেশ মার্কিন অংশীদারিত্ব সংলাপ। বুধবার অনুষ্ঠিত সংলাপে পারস্পরিক স্বার্থের গুরুত্ব, দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন মার্কিন পক্ষ। পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ভিক্টোরিয়া নুল্যান্ড নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্রের পক্ষে সংলাপে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, রাষ্ট্রদূত ডোনাল্ডো এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস এবং ইউএসএআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংলাপে মার্কিন পক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্পষ্ট অঙ্গীকারের পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের পথ উন্মুক্ত করে দেওয়ার প্রশংসা করেছে। পররাষ্ট্র সচিব মাসুদ বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর জাপান সফর এবং পরে ওয়াশিংটন ডিসির সফর সম্পর্কে মার্কিন পক্ষকে অবহিত করেন। তিনি বাংলাদেশের সম্প্রতি প্রকাশিত ইন্দো প্যাসিফিকের দৃষ্টিভঙ্গির রূপরেখাও শেয়ার করেছেন। অপরদিকে রাষ্ট্রদূত নুল্যান্ড নিজ নিজ ইন্দো প্যাসিফিক নথিতে দুদেশের মধ্যে অভিন্নতার ক্ষেত্রে উল্লেখ করেছেন। পররাষ্ট্র সচিব মোমেন তার মার্কিন সমকক্ষকে স্থানীয় জাতীয় উভয় পর্যায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে নির্বাচন কমিশনের দেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার কর্মকাণ্ডের কিছু ইতিবাচক অগ্রগতি শেয়ার করেছেন। তিনি জার্বের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে হস্তান্তরের আহ্বান পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূত নুল্যান্ড বাংলাদেশ সরকারের এই বছরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা করার ঘোষণার কথা স্বীকার করেছেন। পাকিস্তানের সেনা উগ্রবাদী সংঘর্ষ নিহত নয়। পাকিস্তানের দেইরুদুনি শহরে নিরাপত্তা বাহিনী ও উগ্রবাদীদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ৬ সেনা কর্মকর্তা ও ৩ উগ্রবাদী নিহত হয়। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমে এ সংবাদ পরিবেশিত হয়। নিহত সেনা কর্মকর্তারা হলেন কনস্টেবল সেলিম খান, নায়েক জাভেদ ইকবাল, সিপাহী নাজির খান, সিপাহী বিল্লাল, সিপাহী সৈয়দ রজব হোসাইন ও সিপাহী বিসমিল্লাহ। পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR জানিয়েছে, ওয়াজিরিস্তানের উত্তরাঞ্চল শহর দেইদুনিতে উগ্রবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় উগ্রবাদীদের আক্রমণে ৬ সেনা কর্মকর্তা নিহত হয়। এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা কর্মীরা হামলা চালিয়ে তাদের ৩ জনকে নিহত করে।
খালেদা জিয়ার বাসায় ফেরার সিদ্ধান্ত জানা যাবে রাতে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষার কিছু রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে। বাকি রিপোর্টগুলো আজ বুধবার পর্যালোচনা করা হবে। রাতে চিকিৎসকদের এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে। এরপর খালেদা জিয়ার বাসায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত হবে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্র জানায়, নতুন করে তার স্বাস্থ্যের অবনতি কিংবা উন্নতি কোনোটাই নেই। তিনি আগের মতোই আছেন। এবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিভিন্ন পরীক্ষা করানোর জন্য। মূলত যেসব পরীক্ষা বাসায় রেখে করানো সম্ভব ছিল না, সেগুলো করানোর জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান চিকিৎসকের বরাত দিয়ে আজ বুধবার সকালে কালবেলাকে বলেন, ম্যাডামের অবস্থা আগের মতোই আছে, নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি। তার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা শেষে চিকিৎসকরা রাতে সিদ্ধান্ত জানাবেন। এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছিলেন, উনার কিছু অসুস্থতা ছিল, কিছু উপসর্গ দেখা দিয়েছিল, এজন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে অনুযায়ী এখনো এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে চিকিৎসায় তিনি মোটামুটি রেসপন্স করছেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দির পর খালেদা জিয়া একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সাবেকের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভারের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল। সর্বশেষ খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন 77 বছর বয়সী খালেদা জিয়া। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন। ডাক্তার শাহাবুদ্দিনের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড আগে থেকে তার চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। হাসপাতালে ভর্তির পর মেডিকেল বোর্ডের একাধিক বৈঠক হয়েছে। ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির বৈঠক ইসরায়েলি ধ্বংসে অতি নিকটবর্তী প্রতিরোধী মুক্তির একমাত্র উপায়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তাতে খুব শিগগিরই ইহুদিবাদ ইসরায়েলের পতন হতে পারে। একই সঙ্গে তিনি বলেছেন, ইসরায়েলকে মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ। আজ বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের কয়েকজন নেতা, সামরিক শাখার কমান্ডার এবং বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে সব কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। বৈঠকে ইরানি প্রেসিডেন্ট ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, পুরো মুসলিম বিশ্ব ইহুদিবাদ ইসরায়েলের পতন, পবিত্র আল কুদসের মুক্তি এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের রাষ্ট্র দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে প্রতিরোধ যোদ্ধাদের হাতে, আলোচনার টেবিলে নয়। যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তাতে আমরা বিশ্বাস করি ইসরায়েলের পতন অতি নিকটে। ফিলিস্তিনি জনগণের ইচ্ছাশক্তির উপর ভিত্তি করে ফিলিস্তিনের ভূখণ্ডের সার্বভৌমত্ব নির্ধারিত হবে। পশ্চিমারা যদি গণতন্ত্র চায় তাহলে ফিলিস্তিনি জনগণের ভোটকে স্বীকৃতি দিতে হবে এবং এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। বন্ধ মোবাইল ইন্টারনেট, অগ্নিগর্ভ মণিপুরে দেখামাত্র গুলির নির্দেশ, কারফিউ জারি। মণিপুরের সহিংসতার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্বৃত্তদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর 14টি ব্যাটালিয়নকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। উত্তর পূর্ব রাজ্যটির সহিংসতা কবলিত এলাকায় মোতায়েন করার জন্য দাঙ্গা মোকাবিলার বিশেষ বাহিনী যার বিভার্তের মণিপুরের সহিংসতার জেরে সেনাবাহিনী আজ গোলযোগপূর্ণ এলাকায় ফ্ল্যাগ মার্চ করেছে। একই সঙ্গে 8 জেলায় কারফিউ জারি করার পাশাপাশি গোটা রাজ্যে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। মণিপুরের মেইনিতে সম্প্রদায়কে তফসিলি উপজাতি বিভাগে অন্তর্ভুক্ত করার দাবির বিরোধিতা করে গতকাল বুধবার উপজাতিদের বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল হয়। এ সময় সহিংসতা ছড়িয়ে পড়লে 8টি জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং রাজ্য জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতা দমন করতে সেনাবাহিনী এবং অসম রাইফেলসকে ডাকা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও অসম রাইফেলসের পক্ষ থেকে আজ ফ্ল্যাগ মার্চ করা হয়। সহিংসতার পরে কমপক্ষে 4000 মানুষকে রাজ্যের বিভিন্ন এলাকায় সেনা ক্যাম্প এবং সরকারি অফিস কমপ্লেক্সে আশ্রয় দেওয়া হয়েছে।